আসসালামু আলাইকুম। এসএনএস নলেজ ভিউর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শাহরিয়ার কবির। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর অধ্যায় 1, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে সেটার অধ্যায় 1 বাস্তব সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। বাস্তব সংখ্যা বলতে তো চলো আমরা শুরু করি। আর আলোচ্য বিষয়গুলো থাকবে, দেখো বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার প্রকারভেদ, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন দেখো যে বাস্তব সংখ্যা মূলত কি। সবার প্রথমে যদি একটু বেসিকলি আলোচনা করি, সংখ্যা জিনিসটা কি। সংখ্যা যদি চিনতে হয় তাহলে আমাদের অঙ্কটাও বুঝতে হবে যে অঙ্ক কি বা কি কি দ্বারা কোনটাকে অঙ্ক বলা হয়। যেমন দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই অঙ্ক, এই সংখ্যাগুলা, এইগুলাকেই কিন্তু মূলত অঙ্ক বলে। আর এইগুলা থেকেই কিন্তু শুরু হয়, এগুলো থেকেই সৃষ্টি হয় বা এগুলো থেকেই তৈরি হয় হচ্ছে সংখ্যা। যেমন ধরো এই 1 আর এই 0 নিলাম, যেমন 1 আর 0 হইল কত? 10। এটা একটা সংখ্যা। তো এরকম অনেক অনেক সংখ্যা আমরা বের করতে পারবো কিসের মাধ্যমে? এই অঙ্ক পাতনের মাধ্যমে। এগুলোকে বলা হয় অঙ্ক পাতন। অর্থাৎ এইগুলা থেকেই কিন্তু মূলত সংখ্যা বের করা হয় বা সংখ্যা বানানো হয়, সংখ্যা তৈরি করা হয়। এখন কথা হলো বাস্তব সংখ্যা ব্যাপারটা হচ্ছে কি। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমাদের যত ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস যুক্ত, যেমন 1 2 3 82 92, তারপর হচ্ছে 87, এরকম যত সংখ্যাই হোক, যত সংখ্যাই হোক, সবগুলোই প্লাস হোক অথবা এগুলোর আগে মাইনাস থাকুক, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক, অথবা এটা ভগ্নাংশ আকারে থাকুক। ভগ্নাংশের মধ্যে আবার পূর্ণ ভগ্নাংশ আছে, তারপর হচ্ছে হর লব বা হচ্ছে লব হর এরকম থাকতে পারে। তারপরে দেখা গেল অর্থাৎ যেমন এটাও হইলো যে 2/5 এরকম ভগ্নাংশ হইতে পারে, আবার 5/2 এটাও হইতে পারে। আবার সমস্ত ভগ্নাংশগুলো আমরা শিখছি 1 সমস্ত 2/5 এরকমও হইতে পারে। তো এই সকল সংখ্যা, আবার এখানে দশমিক সংখ্যাও আছে। এই সব সংখ্যাগুলাই যেগুলো হচ্ছে মান বের করা যাবে, সবগুলোই হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা যেহেতু বের করছি, বাস্তব সংখ্যা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা, যেগুলো আমরা বীজগণিতে ব্যবহার করি। যেমন x প্লাস y। এখন দেখা গেল x আর y এর মান কিন্তু দেওয়া নাই। এই x প্লাস y এটাও কিন্তু একটা সংখ্যা, বাট এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, যেহেতু এটার কোনো মান নাই। যখন এটা আমরা মানে রূপান্তর করব, দেখা গেল x এর মান 2 আর y এর মান 3 দিল, তাহলে আমাদের আসবে কত? 5। তখন এটা একটা তখন বাস্তবে রূপান্তরিত হইল, বাস্তব সংখ্যা হইল। ঠিক আছে, এটা তো হলো অবাস্তব আর এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এছাড়া আরেকটা প্রকারভেদ আছে সংখ্যার, সেটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা ব্যাপারটা হচ্ছে কি, এখানে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা দুইটার সাথে কোনো যোগ বিয়োগ বা গুণ ভাগের আবদ্ধ থাকবে, প্লাস এখানে আরেকটা মান সহ একটা অবাস্তব সংখ্যা থাকবে যেটার মান আছে। যেমন ধরো 5 প্লাস i into y, অথবা 7 মাইনাস x। আবার এভাবেও হইতে পারে x প্লাস 7i, এরকমও হইতে পারে।
এখন কথা হলো, আমি বলছিলাম যে এখানে একটা থাকবে কি বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা, আর একটা অবাস্তব সংখ্যা থাকবে, বাট এইটার একটা মান আছে i ইকুয়াল টু √(-1) এই মানটা আছে i এর। এই অঙ্কগুলা বা এইরকম জটিল সংখ্যার অঙ্কগুলা কিন্তু আমরা নরমালি বড় বড় ক্লাসে দেখব, অথবা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইতেও এরকম আছে। তো এটা আমরা পরে দেখব, বাট আমরা সংখ্যাটা চিনা রাখলাম যে জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যাটা মূলত। এরপরে কি, আর বাস্তব সংখ্যার প্রকারভেদটা দেখো, এটা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই দুই প্রকারে বিভক্ত বাস্তব সংখ্যাগুলো। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা সম্পর্কেও কিন্তু একটু পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে দেখো স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা মূলত শূন্য ছাড়া, আমরা স্বাভাবিক সংখ্যার ডেফিনিশন দিতে গেলে হবে হচ্ছে শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড। অখণ্ড বলতে এখানে ভগ্নাংশ না, অর্থাৎ ভগ্নাংশ করা যাবে না, ভাগ করা যাবে না বা ভগ্নাংশ করা যাবে না, অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। একটু লেখা দিই সংক্ষেপে, দেখো শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড। অখণ্ড বলতে হচ্ছে ভগ্নাংশ নয়, অথবা ভগ্নাংশ করা যাবে না। অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন শূন্য ছাড়া কি কি আছে আমরা অঙ্ক পাতনে দেখলাম, 1 2 3 4 5 6 এরকম করে যাবে, সবগুলো যাবে, বাট এগুলো এখানে কোনো দশমিক আসবে না, মানে ভগ্নাংশ মানেই তো দশমিক, ভগ্নাংশ করা যাবে না, দশমিকও আসবে না, অখণ্ড। এখন একটা জিনিস দেখো, 4/4 এটা কিন্তু ভগ্নাংশ, এইটা ইকুয়াল কত হয়, তখন 1 হয়। এইটা কিন্তু একটা আমাদের কি স্বাভাবিক সংখ্যা, বাট এইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এটা মনে রাখো। এখানে ভগ্নাংশ মূলত এই ভগ্নাংশকে বুঝেছে, যেটা হলো যেমন 1/2 বলি, তাহলে এইটার যে মান আসবে, অর্থাৎ দশমিকে যে মানটা আসবে, যেমন ধরো 1.333 এরকম আসতে পারে, বা যেটাই আসুক না কেন, এই যে দশমিকের মানটা এটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। তো এখন দেখো একটা জিনিস দেখো, যে আমরা সংখ্যা রেখাটা একটু দেখি। সংখ্যা রেখাটা আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু লাগবে। সংখ্যা রেখাতে আমরা কি করে আসছি, 0 এরপর থেকে 1 2 3 4 5 6 এরকম করে যত যাওয়া যায়, আর এখানে মাইনাস, অর্থাৎ ঋণাত্মক গুলো আসবে, এরকম করে যতদূর যাওয়া যায়। তো এইখানে এই যে এইটুক কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা। এখানে শূন্য ছাড়া এখান থেকে যতগুলো আসবে, যেগুলো হচ্ছে কি অখণ্ড, অর্থাৎ ভগ্নাংশ নাই, মানে খণ্ড করা যাবে না, ভগ্নাংশ করা যাবে না, সেগুলো কি হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আমরা কিন্তু জানি। আর স্বাভাবিক সংখ্যা আবার মূলত এটার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ কত? দুই প্রকার। একটা হচ্ছে
মৌলিক স্বাভাবিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক স্বাভাবিক সংখ্যা। মৌলিক স্বাভাবিক সংখ্যা আর যৌগিক স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু খুব ছোট থেকেই, যেমন ক্লাস 6 ধরো, 5ও ধরতে পারো, বা হচ্ছে 4, তখন থেকে আমরা মৌলিক সংখ্যার নামটা শুনে আসতেছি। অনেকের কাছে এখনো ধারণা মানে ঘোলাটে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি, এটা কি মৌলিক সংখ্যা হবে কিনা, অথবা শূন্য এটা কি মৌলিক সংখ্যা হবে কিনা। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য হবেই না। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি শূন্য না আসে, মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু প্রশ্নই আসে না যে শূন্য আসবে। এখন কথা একটু ধারণা দেই মৌলিক সংখ্যা সম্পর্কে, যে যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কোনোভাবেই বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করা যাবে না, সেগুলোই হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। যেমন এক হবে না, এক হচ্ছে এক দিয়ে ভাগ যায়। আমি বলছি কি এক এবং ওই সংখ্যা দ্বারা। এখন এক যদি আমরা ধরি, একটা জিনিস দেখো, এক যদি আমরা ধরি তাহলে এক দ্বারা তো এক ভাগ যাবে, এছাড়া ওই সংখ্যাটাতে তাহলে তো একই হয়ে যায়। এখন ওই সংখ্যা দ্বারাও কিন্তু এক ভাগ যাবে, মানে মূলত ওই যা আসে ওই একই আসে। তো এই জন্য এক কোনো মৌলিক সংখ্যা না, আমাদের আসবে কত 2। এখন 2 দেখো, 2 কিন্তু 2 দ্বারা ভাগ যায়, 2 ডিভাইডেড বাই 2 সমান 1। ঠিক আছে, আমাদের বের হলো 1 বের হলো, প্লাস 2 অন্য কোনো সংখ্যা ছাড়া, 2 কিন্তু আবার 1 দিয়েও ভাগ যায়। 2 কে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে আসবে আবার কত, 2 একে, এখানে অ্যানসার আসবে 2। তাহলে 2 দিয়ে এবং 1 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই জন্য 2 একটা মৌলিক সংখ্যা। এইটা ছাড়া 2 3 দিয়েও ভাগ যায় না, 4 দিয়েও ভাগ যায় না, এমনকি 8 9 10 যত দিয়ে যায় না কেন 2 কিন্তু এটা দিয়ে ভাগ যাবে না। ভাগ যদি দেই তারপরে সেটা কি হবে, সেটা আমাদের স্বাভাবিক সংখ্যায় আসবে না, সেটা দশমিক সংখ্যায় চলে আসবে। এই জন্য এটা মৌলিক সংখ্যা। আর যদি দশমিক সংখ্যা আসবে দেখে এটা একটা মৌলিক সংখ্যা। এরপরে কি হলো, এরপরে যদি আমরা বলি যে 7 দেখো, 7 কিন্তু ওই সংখ্যা, মানে হচ্ছে 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 7 হলো কি 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। ঠিক তেমনি ধরো 13, তারপর হচ্ছে 19, এইগুলো কিন্তু আর ভাগ যাবে না। তারপর হচ্ছে 51, এইগুলো। তো এগুলো কিন্তু আমরা বেরও করতে পারবো। এই বের করার যে কিন্তু একটা, আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে, যদি প্রশ্নে আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আবার এমনও যদি আসে যে 71 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করো বা মৌলিক সংখ্যা নির্ণয় করো, তখন আমরা মৌলিক সংখ্যাও বের করলাম এভাবে। 71 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা লিখলাম, যেগুলো মৌলিক সেগুলোতে আমরা গোল গোল চিহ্ন দিলাম। বাট আমাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে এটা দিয়ে ভাগ গেল বা ভাগ যাবে বা এটা এরকম। সো আমরা যদি একটু কাউন্টের মাধ্যমে রাখি, যে গণনার মধ্যে রাখি যে 1 থেকে 100 পর্যন্ত অথবা 71 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা থাকবে, তখন কিন্তু আমাদের জন্য বেটার হবে। যদি আমরা আগে থেকে জানি যে কয়টা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত আছে, অথবা 1 থেকে 10 এর মধ্যে কয়টা আছে, 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এগুলো যদি আমরা আগে থেকে একটু একটা টেকনিকের মাধ্যমে জানি, তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে দেখো, মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য বা কাউন্টের জন্য একটা কোড বলি। সেই কোডটা হলো 4422 321। এই কোডটার অর্থাৎ হলো 1 থেকে 10 এর মধ্যে
মৌলিক সংখ্যা আছে 4টি। আবার 11 থেকে 20 অর্থাৎ 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 31 থেকে 40 2টি মৌলিক সংখ্যা। 41 থেকে 50 এর মধ্যে 3টি মৌলিক সংখ্যা আছে। 51 থেকে 60 এখানে আছে 2টা। ঠিক তেমনি পরেরগুলো হচ্ছে 61 থেকে 70 এখানে আছে 2টা। এখানে 71 থেকে 80 এর মধ্যে আছে কয়টা? 3টা। আবার 81 থেকে 90 এর মধ্যে আছে 2টা। আর 91 থেকে আমাদের 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টা। এইভাবে আমরা একটু কাউন্ট করলে বেটার হয়। তো তোমরা এই কোডটা একটু নোট করে রাখো যে 4422322321। তো এই গেল আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি বুঝতে পারো তাহলে আমরা যৌগিক সংখ্যাটা একটু সহজ হবে, ইজি হবে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা মৌলিক সংখ্যা বলছিলাম 1 এবং ওই সংখ্যা দ্বারা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা ব্যাপারটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারা তো ভাগ যায়, সাথে আরো অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন 6 1 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়, এবং 6 কিন্তু ভাগ 2 দিয়েও যায়, আবার 6 কিন্তু ভাগ 3 দিয়েও যায়, তাই না? যেমন 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে মানে 6। ঠিক আছে? তো 6 একটা যৌগিক সংখ্যা, 8 একটা যৌগিক সংখ্যা, 10 একটা যৌগিক সংখ্যা। এরপরে বলা যায় যৌগিক সংখ্যাই বেশি মৌলিক থেকে। যাই হোক, তো এই শিখলাম আমরা স্বাভাবিক সংখ্যার প্রকারভেদগুলা। এরপরে দেখি আমরা পূর্ণ সংখ্যা কি, বা পূর্ণ সংখ্যার প্রকারভেদগুলা দেখি। পূর্ণ সংখ্যা মূলত আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম হচ্ছে শূন্য ছাড়া ধনাত্মক গুলা হচ্ছে, এবং এটা হচ্ছে অখণ্ড, সেটা স্বাভাবিক সংখ্যা। বা পূর্ণ সংখ্যা ব্যাপারটা হলো কি, পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড। এখানেও কিন্তু অখণ্ড ব্যাপারটা আসবে। আর অখণ্ড মানে হচ্ছে কি, ভগ্নাংশ করা যায় না, ভগ্নাংশ নয়। সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, একটু স্বাভাবিক সংখ্যা আসি। স্বাভাবিক সংখ্যা কিন্তু আমাদের সেট নির্ণয়ের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা, যেমন ধরো এই যে 1 2 3 4 5 6, অথবা বাংলায় লিখি যেটাই করি, এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা, প্লাস ধনাত্মক অবস্থা আছে এবং ভগ্নাংশ অবস্থায় নাই। তো এইগুলো যদি নির্ণয় করি, এগুলোর সেট নির্ণয়ের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি n দ্বারা। ঠিক আছে, n দ্বারা প্রকাশ করি স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। আর পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করব z দ্বারা। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কি রকম হবে বললাম, শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড। ওই যে একটু আগে একটা চার্ট করলাম না, যেমন ধরো -4 -3 -2 -1 0 1 2 3 4। এখানেও আরো বাড়বে, এখানেও আরো বাড়তে পারে, এখানেও বাড়তে পারে, ওইখানেও বাড়তে পারে। এখানে শূন্য সহ কি আছে, ধনাত্মক আছে, কি ঋণাত্মক আছে, প্লাস এখানে অখণ্ড বিষয়টা নাই, মানে ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ বা এরকম কোনো বিষয়টা নাই। তো এইটাকে আমরা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সেটটা দেখব, এটা হচ্ছে z দ্বারা প্রকাশ করে। পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে।
এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার আবার প্রকারভেদ কি? এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ব্যাপারটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক তো আমি দেখাই দিলাম যে ওই যে ঋণাত্মক অর্থাৎ মাইনাস ফিগারে যেগুলো ছিল সেগুলো ঋণাত্মক গুলো, আর ধনাত্মক গুলো হচ্ছে প্লাস ফিগার যেগুলো ছিল, আর শূন্য হচ্ছে কেন্দ্র অর্থাৎ মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা আর কি। এরপরে ব্যাপারটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যার প্রকারভেদ। মূলদ বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাটা শেষ মোটামুটি। এরপরে আসি আমরা মূলদ সংখ্যায়। আচ্ছা, আচ্ছা দেখো, মূলদ সংখ্যা যে সংখ্যা দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, অর্থাৎ p ও q এর মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তবে হরে যেহেতু q থাকবে, অর্থাৎ p বাই q এটা লব আর এটা হর, হর যেহেতু q থাকবে তাহলে এই q এর মান শূন্য হবে না, তখন তাকে মূলদ সংখ্যা বলে। একটু বিস্তারিতভাবে আলোচনা করি, একটু एग्जांपल দিয়ে বললেই তোমরা বুঝতে পারবা। 4/5 এটা হচ্ছে 4/5, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে p = 4 ধরা হইছে আর q = হচ্ছে 5 ধরা হইছে। তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখা গেল যে 4:5 বা 4:5 এটা হচ্ছে রেশিও বা অনুপাত ভগ্নাংশ বা অনুপাত বলা হয়। আর তাছাড়া যদি এটাকে আমরা ভাগও করি ক্যালকুলেটরে, তাহলে আসবে হচ্ছে 0.8, যেটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক। তাছাড়া যদি বলি 1/3 এটাকে যদি ভাঙাই তাহলে আসবে কি 0.3333, এরকম করে কিন্তু মানে 3 আসবে। সো এইটাকে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। তাছাড়া এটাকে আবার এইভাবে লিখতে পারি 0.3 এর উপর 15, এটাকে বলবো পৌনঃপুনিক ভগ্নাংশ। তো এইগুলাই হচ্ছে মূলত। একটা জিনিস দেখো, এখানে 4
বা 8 সরি 0.8 এইটার পরে কিন্তু আর কোনো সংখ্যা আসে নাই, অথবা এখানে দেখো 3 বাদে আর কোনো সংখ্যা কিন্তু আসে নাই। বাট আমাদের যদি এরকম আসে 0.23489 এরকম যদি আসে, তাহলে এটা কিন্তু আমাদের কোনো মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা হবে না, সেটা আমরা অমূলদ সংখ্যায় আলোচনা করব একটু পরে। তো মূলদ সংখ্যা মূলত এরকমই হবে, একই সংখ্যা বারবার আসবে, অথবা এটাও কিন্তু আসতে পারে 0.234234 বা 234 এরকম কিন্তু আবার ঘোরাফিরে একই সংখ্যা আসতে পারে, বা 0.212121 এগুলো কিন্তু সব মূলদ সংখ্যা। তো এগুলোকে কিন্তু আবার এভাবেও লেখা যায় যে 0.21, যেহেতু দুইটাই পুনর্বার আবৃত হচ্ছে, তখন এটাকে পৌনঃপুনিক দিয়ে এইভাবে লেখা যায়। তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার যে সেট, সেই সেটটাকে কিউ দ্বারা নির্দেশ করা হয়। তো এখানে দেখো মূলদ সংখ্যাটা পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যাবে, এবং এটার পি কিউ বিলংস টু জেড, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে। পি কিউ পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, হোক সেটা ধনাত্মক, হোক সেটা ঋণাত্মক অথবা শূন্য। কিন্তু এবং কিউ এর মান শূন্য হবে না, বা শূন্যর নিচে হবে না, শূন্য সমান হবে না। কিউ এর মানটা শূন্য সমান হবে না। যেমন ধরো এইটা যদি বলি 0, এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে আর বের করা যাবে না। অথবা এটা যদি বলি এটা কিন্তু মান 0ই আসবে, বাট এইটার কিন্তু আর কোনো বের করা যাবে না। সো এইটা কোন ধরনের মূলদ সংখ্যা হবে না। এই জন্য এখানে বলে দিছে যে কিউ এর মান 0 এর সমান হবে না। তো এটাই মূলত মূলদ সংখ্যা। এরপর আমরা দেখি অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে না, সেটাই মূলত হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন দেখো একটু রুটে চলে যাই, 16 অর্থাৎ 16 এর বর্গমূল যদি করি, আসবে। এটা কিন্তু ভাগফল রূপে প্রকাশ করা যাচ্ছে, একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে এটা অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা 17 অর্থাৎ 17 এর বর্গমূল করি, তাহলে দেখো তো পূর্ণ সংখ্যা আসে কিনা। পাও না? 4.1231056 এরকম কিন্তু চলতে আছে। আর এইখানে দেখো কোন সংখ্যায় কিন্তু কোনটার সাথে মিল নাই, অথবা কোন ধারাবাহিক ভাবে চলতেছে এরকমও বুঝাইতেছে না। তাহলে এইটা একটা অমূলদ সংখ্যা। ঠিক তেমনি 2 এর বর্গমূল বলো, অথবা 3 বা 3 এর বর্গমূল বলো, ঠিক এরকমই কিন্তু আসবে। কিন্তু আমি আগেই বলছি যে যদি আসতো 4.454545 এরকম যদি আসতো, তাহলে এইটা একটা মূলদ সংখ্যা। এটা তখন পৌনঃপুনিক দিয়ে থামানো যেত, বাট এটাকে কিন্তু কোনোভাবেই থামানো যাইতেছে না। সো এটা একটা অমূলদ সংখ্যা। তো আজকে এতটুকুই শেষ। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো।
তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।